প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো। তোমরা ভালো থাকো, এটাই আমরা চাই। আসলে আমাদের নিয়মিত তোমরা জানো আমাদের অনলাইন ক্লাসগুলো হচ্ছে। এর আগে আমি অনেকগুলো ক্লাস দিছি। তো আজকে তোমাদের আরেকটি ক্লাস নিয়ে আসছি। সেই ক্লাসটা আসলে আমরা দীর্ঘদিন ধরেই ন্যারেশন নিয়ে ক্লাস করছি। এর আগে আমি এই ন্যারেশন সম্পর্কে আরও 3টি ক্লাস করেছি। তো আজকে 4র্থ ক্লাসটি করতে যাচ্ছি। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এর আগে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স নিয়ে করেছি। আজকে আমরা এই ইম্পারেটিভ সেন্টেন্স সম্পর্কে আলোচনা করব। ইম্পারেটিভ সেন্টেন্স। এই ইম্পারেটিভ সেন্টেন্সের ন্যারেশন অর্থাৎ ডিরেক্ট ন্যারেশনকে এন্টার করার ক্ষেত্রে যে কিছু নির্দিষ্ট কিছু নিয়ম আছে, সেই নিয়মগুলো আগে আমরা বোর্ডে লিখে দিই, তারপরে তোমরা সেটা দেখবে। নাম্বার 1 হচ্ছে রিফুটেড স্পিচ দ্বারা যদি আদেশ বুঝায়, রিপোর্টেড স্পিচ দ্বারা যদি আদেশ বুঝায়, তাহলে রিপোর্টেড স্পিচ দ্বারা যদি আদেশ বুঝায় তাহলে রিপোর্টিং ভার্ব সে অথবা সেইডের পরিবর্তে অর্ডার অথবা কমান্ড বসবে। আমি এখানে প্রেজেন্ট টেন্সের যে পরিবর্তন সেটা বোঝাচ্ছি। যদি সেড হয় তাহলে অর্ডার্ড অথবা কমান্ডেড এভাবে হবে। তবে আমি বিস্তারিত না লিখে সংক্ষিপ্তভাবে তাড়াতাড়ি যদি একটু তাড়াতাড়ি হয় সেভাবে করলাম। অর্থাৎ সের পরিবর্তনটা আমি এখানে দেখলাম অর্ডার অথবা কমান্ড, আর সেডের ক্ষেত্রে হবে অর্ডার্ড অথবা কমান্ডেড। তো আমি এরপরে আরও চলে যাচ্ছি। এরপরে যদি অনুরোধ বুঝায়, অনুরোধ বুঝালে রিকোয়েস্ট অথবা রিকোয়েস্টেড বসবে। প্রার্থনা বুঝালে ব্যাগ অথবা ব্যাগড বসবে। উপদেশ বা পরামর্শ বুঝালে অ্যাডভাইস অথবা সাজেস্ট বসবে। আর নিষেধ বুঝালে প্রোহিবিট বা প্রোহিবিটেড বসবে। আমি এখানে যেই উত্তরগুলো লিখেছি অর্থাৎ যে ইয়াগুলো লিখেছি, শব্দগুলো যে লিখেছি, সেটা আসলে প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে অর্থাৎ প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে যেভাবে পরিবর্তন হবে সেটা লিখেছি। আর ফার্স্ট টেন্সের ক্ষেত্রে হলে সেটাও পরিবর্তন হবে। এখানে আমি যদিও সেড লিখেছি, কিন্তু সেডের পরিবর্তে যে পরিবর্তনটা সেখানে আমি লিখি নাই। ঠিক আছে, যাই হোক। তা আমরা এরপরে যে আসে, এরপরে আমরা চলে যাচ্ছি দ্বিতীয়ত কমা এবং ইনভার্টেড কমা এর পরিবর্তে টু অথবা নট টু বসে। কমা এবং ইনভার্ট করার পরিবর্তে টু বসে। এখন টু কোথায় বসে আর নট টু কোথায় বসে সেটা একটু ভালো করে শোনো। টু অর্থাৎ
সেন্টেন্সটা যদি অ্যাফার্মেটিভ অর্থাৎ হ্যাঁ বোধক হয় তাহলে সেখানে কমা এবং ইনভার্টেড কমার পরিবর্তে টু বসবে। আর যদি সেন্টেন্সটা নেগেটিভ হয় অর্থাৎ না বোধক বাক্য হয় সেক্ষেত্রে কমা এবং ইনভার্টেড কমার পরিবর্তে ডো নট বসবে। ঠিক আছে, এরপরে আসো 3 নম্বরে, রিফুটেড স্পিচের মূল ভার্ব থেকে শেষ পর্যন্ত রিফুটিং স্পিচের সাথে যুক্ত হয় এবং এটা সম্পূর্ণটা অ্যাসার্টিভ সেন্টেন্সে পরিণত হয়। এক্ষেত্রে রিফুটেড স্পিচের টেন্সের কোনো পরিবর্তন হয় না। তো ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন চলে যাচ্ছি মূল পর্বে, অর্থাৎ আমরা কিছু এক্সাম্পলের মাধ্যমে কীভাবে ইম্পারেটিভ সেন্টেন্সের পরিবর্তনগুলো হয় সেটা আমরা কয়েকটা এক্সাম্পলের মাধ্যমে জানব। আমি এখন বোর্ড মুছে ফেলতেছি। আমি কয়েকটা উদাহরণ দিয়ে এটা শেষ করবো। যেমন নাম্বার 1, হি said to me, do the work at once. তাহলে আমরা এই সেন্টেন্সটাতে কি বোঝাচ্ছি? হি সেড টু মি, সে আমাকে বললো ডো দ্য ওয়ার্ক অ্যাট ওয়ান্স, অর্থাৎ এক্ষুনি কাজটা করো। তার মানে কি সে আমাকে আদেশ করছে। তাহলে আমি এখানে কি বলবো? সেডের পরিবর্তে কি লিখবো? সেডের পরিবর্তে আমি লিখবো অর্ডার্ড। হি অর্ডার্ড মি, কমা এবং ইনভার্টেড কমার পরিবর্তে টু বসবে, যেহেতু এটা অ্যাফারমেটিভ সেন্টেন্স। তাহলে হি অর্ডার্ড মি টু, এখন আমার মূল ভার্ব থেকে শেষ পর্যন্ত, তাহলে মূল ভার্ব কি এখানে? ডো। তাহলে হি অর্ডার্ড মি টু ডো দ্য ওয়ার্ক অ্যাট ওয়ান্স। এভাবে আমি সেন্টেন্সটি কমপ্লিট করব। আমরা আগে যে কথাগুলো বলছি সেই কথাগুলোর সাথে সামঞ্জস্য রেখে, অর্থাৎ সেই নিয়মগুলো ঠিক রেখে আমরা এইভাবে এই ইম্পারেটিভ সেন্টেন্সের ডিরেক্ট ন্যারেশনকে ইনডিরেক্টে পরিণত করতে পারি। আমি আরও কিছু উদাহরণ দিচ্ছি অবশ্য। দ্য অফিসার said, hold the thief, hold the thief। অর্থাৎ কর্মকর্তা বললেন যে হোল্ড দ্য থিপ, চোরটিকে ধরো। এটাও কিন্তু আদেশ। তাহলে কি হবে? সেটির পরিবর্তে অর্ডার্ড না, এখানে অর্ডার্ড হবে না, এখানে হবে কমান্ডেড, কারণ এটা একটা প্রশাসনিক আদেশ। তাহলে আমরা বুঝতে পারছি যে সাধারণ আদেশের ক্ষেত্রে আমরা লিখতে পারি অর্ডার্ড, আর যখন প্রশাসনিক আদেশ আসবে সেখানে আমরা লিখব কমান্ডেড। দ্যাট মিনস দ্য অফিসার কমান্ডেড টু হোল্ড দ্য থিফ। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো অর্ডার এবং কমান্ডের যে ডিফারেন্স, যে পার্থক্য, সেটা তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। আমি আরও একটা দুটি উদাহরণ দিচ্ছি তোমাদের জন্য। চলো আমরা আরও একটু সামনে এগিয়ে যাই। নাম্বার 3, ফাদার said to his son, do not run in the sun. Father said to his son, do not run in the sun. পিতা তার সন্তানকে বলল রোদ্রে দৌড়াইও না। তাহলে এটা আমরা যদি অ্যাডভাইস ধরে নিই তাও হবে, আর যদি নিষেধ ধরে নিই তাও হবে, যদি পরামর্শ ধরে নিই তাও হবে। তাহলে আমরা এখানে কি লিখবো? দেখো সেন্টেন্সটা কিন্তু নেগেটিভ, ডো নট, এই সেন্টেন্সটা নেগেটিভ অর্থাৎ না বোধক। তাহলে আমরা যদি এখানে পরামর্শ ধরে নিই বা উপদেশ ধরে নিই তাহলে এটা একরকম হয়, যদি নিষেধ ধরে নিই তাহলে সেটা একরকম হবে। তাহলে কীভাবে হবে, কীরকম হবে আমরা একটু এর মধ্যে করতে যাই। যেমন
ফাদার অ্যাডভাইসড হিজ সন, কমা এবং ইনভার্টেড পরিবর্তে নট টু। কেন নট টু? আমি আগে বলেছি সেন্টেন্সটা যদি নেগেটিভ হয় তাহলে এটা নট টু হবে, আর যদি অ্যাফার্মেটিভ তাহলে টু হবে। তাহলে ফাদার অ্যাডভাইস হিজ সন নট টু রান ইন দ্য সান। তাহলে বুঝতে পারছো তোমরা যে ফাদার অ্যাডভাইস হিজ সন নট টু রান ইন দ্য সান। তাহলে এটা বুঝতে পারছো যে কীভাবে পরামর্শ হলে এটা কীভাবে এভাবে হবে কমা এবং ইনভার্টেড কমার পরিবর্তে এটা নট টু হবে। কারণ আগে বলেছি যে রিপোর্টেড স্পিচটা যদি নেগেটিভ হয় তাহলে কমা এবং ইনভার্টেড কমার পরিবর্তে কী হবে? নট টু হবে। এখানে নট টু না লেখে শুধু টু লেখা যাবে যদি আমি এখানে অ্যাডভাইসের পরিবর্তে প্রহিবিট লিখি। আমি যদি লিখি এখানে প্রহিবিট, তাহলে আমি এখানে নট টুর পরিবর্তে শুধু টু লিখলেও হয়ে যাবে। দ্যাট মিনস তখন ফাদার প্রহিবিটেড হিজ সন টু রান ইন দ্য সান, এভাবে হবে। সেটা তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। কারণ এটা এখানে সেখানে তখন হবে পরামর্শ না, তখন সেখানে নিষেধ। পিতা তার সন্তানকে নিষেধ করলো কি? রোদ্রে দৌড়াতে। তাহলে আমরা নিশ্চয়ই বুঝতে পারছি যে বিষয়টা কীভাবে। যখন আমি প্রহিবিটেড লিখবো তখন এখানে নট টু লেখা লাগবে না, আর যখন আমি অ্যাডভাইস লিখবো বা সাজেস্টেড লিখবো তখন সেখানে নট টু লিখতে হবে। তো শিক্ষার্থীরা তোমরা নিশ্চয়ই এটাও বুঝতে পারছো। আমি আরেকটি বিষয় এখানে এখানে একটু আলোচনা করি। তোমরা নিশ্চয়ই এই প্যারাডিজম সম্পর্কে বুঝেছ। আমরা অনেক সময় ভোকেটিভ কেস আমরা ব্যবহার করি, যেমন বাবা গো, মা গো, আমার দুগা ভিক্ষা দাও গো। এখানে আমি যাকে বাবা বললাম বা ভিক্ষুক যাকে বাবা বললো, মা বললো, সে কিন্তু তার প্রকৃত অর্থে বাবাও নয়, মাও নয়, কিন্তু সে তাকে সম্বোধন করছে। যে সম্বোধন করা, এই সম্বোধন করাটাকে ইংরেজিতে বলে ভোকেটিভ কেস। সেক্ষেত্রে তোমরা নিশ্চয়ই বুঝতে পারবো ভোকেটিভ কেসটা কি। আমি আসলে তোমাদের বোঝার সাথেই আমার কথাগুলো বাংলায় বলছি, আমাকে কিন্তু অবশ্যই কথাগুলো ইংরেজিতে বলা দরকার ছিল। তবুও তোমাদের বোঝার সুবিধার্থে আমি বাংলায় বলছি যেন তোমরা সহজে বুঝতে পারো। ভোকেটিভ কেস মানে সম্বোধন পদ। তাহলে সম্বোধন পদের ক্ষেত্রে কীভাবে আমরা এই ইম্পারেটিভ সেন্টেন্স করব সেটা একটা সেন্টেন্স আমি দেখাচ্ছি, এরপরে আমি এটা শেষ করে দেব। সেটা আমি একটা উদাহরণ, the teacher said to me, Suman, come here. শিক্ষক আমাকে বলল যে সুমন কাম হিয়ার, অর্থাৎ টিচার আমাকে সুমন বলে নাম ধরে ডাকলো এবং আমাকে ওদিকে যাওয়ার জন্য বলল। অর্থাৎ দ্যাট মিনস এটা এরকম বোঝাচ্ছে যে অ্যাড্রেসিং অ্যাস সুমন, দ্য টিচার ordered me to go there. আমরা জানি কাম থাকলে গো হয় এবং হিয়ার থাকলে দেয়ার হয়, সেটা দিলাম। অ্যাড্রেসিং এ সুমন, দ্য টিচার অর্ডার্ড মি টু গো দেয়ার। এভাবে আমরা যদি কাউকে, যেমন নাম্বার 5, হি said to me, brother help me. অর্থাৎ সে আমাকে বললো ভাই আমাকে সাহায্য করো। আমি কিন্তু তার ভাই না, কিন্তু সে আমাকে ভাই বলে সম্বোধন করলো। সেক্ষেত্রে আমরা এগুলো লিখবো কি, যে অ্যাড্রেসিং অ্যাস ব্রাদার, he requested me to help him. এখানে মিটা হচ্ছে যাই হিয়ার অবজেক্টিভ ফ্রম, তাহলে হয়ে যাবে হিম। তাহলে বুঝতে পারছো, অ্যাড্রেসিং অ্যাস ব্রাদার, হি রিকোয়েস্টেড মি টু হেল্প হিম। তাহলে কীভাবে ভোকেটিভ কেসের ডিরেক্ট নারেশনগুলো ইনডিরেক্ট করতে হয় সেটাও তোমরা দেখলে
জানলে বুঝলে আশা করি তোমরা এই বিষয়টা বুঝতে পারছো ইম্পারেটিভ সেন্টেন্স সম্পর্কে। এটার আসলে আরও দুটা পার্ট আছে, আমরা আসলে আস্তে আস্তে এগুলো শেষ করব। যদি আমরা খুব বেশি দ্রুত শেষ করতে যাই তাহলে আমরা অনেক জায়গায় আটকা পড়বো। তো আমরা একটা একটা করে ধীরে ধীরে, যদি একটু সময় বেশি লাগে তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু আমরা সেটা ভালোভাবে বুঝবো এই কামনায় আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ এই কামনায়।